সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়, লক্ষাধিক মুসল্লির আয়োজন পুরাতন বাণিজ্য মেলা মাঠে। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় লঞ্চের ডেকে শুয়ে বসে যাচ্ছে হাজারো মানুষ। ট্রেনের ছাদে চড়ে বসেছেন অনেকে। সড়ক মহাসড়কের কোথাও কোথাও জটলা। আগের চেয়ে একটু কালোবাজারির সাইডটা একটু ভালো হয়েছে আর কি। টিকিটও পেয়ে গেছি, আবার যাচ্ছি খুব আরামসে, মানে এই চাপাচাপি গাদাগাদি মানুষের কোনো ভিড় নাই, খুব স্বস্তিতে যাচ্ছি এবার আমরা। আগে তো 1200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে মির্জা ফখরুলের হতাশা। বললেন, ক্ষমতায় যেতে নয়, জনগণের বৈধতা নিশ্চিতে ভোট চায় বিএনপি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারে নেই উৎসবের খুশি। প্রিয়জনকে হারিয়ে ম্লান ঈদ আনন্দ। প্রতিটি হত্যার বিচার চান। আমার বন্ধু বান্ধবরা ঘুরে, আমি আমার বাবার মুখ দেখলে। আমাদের ঈদ বলতে কিছু নাই। আমার একটা ভাই চলে গেছে, আমার একটা হাত চলে গেছে। বাবার 3টা গুলি করছিল, 2টা গুলি করছে বুক মধ্যে, আর গুলি করছে মাথা। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন মাংস ব্যবসায়ীরা। ঊর্ধ্বমুখী ডিমের দর, টমেটো গাজরের বাজারে স্বস্তি থাকলেও শতকের ঘরে লেবুর হালি। চট্টগ্রামে প্রাইভেট কারে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে 2 জন নিহত। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার 11। দেখে নিয়েছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নাইসি। সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। মক্কা মদিনায় ঈদের নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পালিত হচ্ছে ঈদ উল ফিতর। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও আজ ঈদ। ইসরায়েলের চরম আগ্রাসনের মাঝেও লাখেরও বেশি ফিলিস্তিনি পবিত্র আল আকসা মসজিদে আদায় করেন ঈদের নামাজ। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ উল ফিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভৌগোলিক কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার। সেই হিসাবে আজ দেশগুলোতে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 6:30টার দিকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। মদিনার মসজিদে নববীতে শায়খ আব্দুল্লাহ বুয়াইজানের ইমামতিতে ঈদের সালাত আদায় করেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় করা হয় দোয়া। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। মা বাপ ছাড়া ঈদ খুব কষ্টদায়ক, তবুও কি করবো, আর প্রবাসী জীবন তো, তাহলে ঈদটা কোনো রকম কাটাতে হয়। ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়াতে আমরা বাহরাইনে যারা প্রবাসী আছি সবাই অনেক আনন্দিত। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেই পবিত্র নগরী জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করেন লাখো ফিলিস্তিনি। ভয় আর শঙ্কা উপেক্ষা করে প্রাঙ্গণে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেইতে ঈদ উদযাপিত হবে সোমবার। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষও একই দিন উদযাপন করবে ঈদ। অনিক রহমান, যমুনা নিউজ। এবার রাজধানীতে 1739টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল 7টায় আর প্রধান জামাত হবে সকাল 8:30টায়।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ময়দান ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার। জানান, এবারের ঈদকে ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরীতে মোট 111টি ঈদগাহ এবং 1577টি মসজিদে মোট 1739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার জন্য আমরা দেশব্যাপী টহল, গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকের ডিউটি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় রেখে আমরা এই নিরাপত্তামূলক ডিউটি পালন করি। এদিকে পুরাতন বাণিজ্য মেলা মাঠে একসাথে 1 লাখের বেশি মুসল্লি আদায় করতে পারবেন ঈদের নামাজ। এ তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক এবারের ঐতিহাসিক ঈদ মিছিলে অংশ নিয়ে ইতিহাসের অংশ হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে যান মোহাম্মদ এজাজ। বলেন, ঈদের প্রথম জামাত শুরু হবে সকাল 8:30। এখানে নারী পুরুষ সবার ঈদ জামাতে অংশ নেয়ার ব্যবস্থা থাকবে। ঈদের নামাজ শেষে 9টায় শুরু হবে ঐতিহাসিক ঈদ মিছিল। প্রশাসক জানান, মিছিলটি সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে থাকবে শাহী ঘোড়া, সামনে পেছনে 20টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। এই মিছিলের মাধ্যমে ঢাকার 400 বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ। বলেন, 2 দিন ব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে, যেখানে 200টির মতো স্টল থাকবে। ঈদ জামাতকে নিরাপত্তা অগ্রাধিকার দেয়া হয়েছে উল্লেখ করেন তিনি। সেই সাথে কাউকে অনাকাঙ্ক্ষিত পতাকা না নিয়ে আসার আহ্বান জানান। মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নেই। কাল বা পরশু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সাথে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকে ছুটেছেন বাড়ির পথে। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছে ঢাকা ছেড়ে যাচ্ছেন। সকাল থেকে সদরঘাটে লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেবিনের পাশাপাশি ডেকে শুয়ে বসে বাড়ি ফিরছেন হাজারো যাত্রী। দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে লঞ্চেই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানান তারা। ডেক থেকে কেবিন, এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও। যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা। তবে যাত্রীদের অভিযোগ, রাত থেকে অনেক লঞ্চ সময় মতো ছেড়ে যায়নি, তাই কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে। 300 টাকায় যাই, ওই বিছনা এখন 2000 টাকা। 2 টিকিট দেয় 2000 টাকা, শুধু বিছ নাই। আমাদের কাছ থেকে 1600 টাকা নিয়েছে। 3টা টিকিট দিবে, এর বেশি দিবে না। কিন্তু এটা কি ওনাদের? এটা তো জনগণের লঞ্চ। তেমন কোনো ভোগান্তি হয় না। যাত্রী সকালবেলা অনেক চাপ ছিল, তখন লঞ্চে উঠতে, প্রথম লঞ্চে উঠতে পারি নাই, দ্বিতীয় লঞ্চে উঠতে হয়েছে বাধ্য হয়ে। আমরা চেষ্টা করছি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে, মানে কোনো লঞ্চ যাতে মাত্রাতিরিক্ত ওভারলোডেড না হয়। কমলাপুর রেল স্টেশনে আজও উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। এবারের ট্রেনের ঈদ যাত্রা স্বস্তির বলে জানিয়েছেন যাত্রীরা। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। প্রতিটা ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে স্টেশনে ঢুকছেন যাত্রীরা। ট্রেনে জায়গা না পেয়ে ছাদে চড়েছেন অনেকে। এদিকে কমিউটার ট্রেনের অল্প কয়েকটি টিকিট দিয়ে কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। ট্রেনে আমাদের এর আগে কোনো টিকিট পাওয়া হয়নি, এবার টিকিটও পেয়ে গেছি, আবার যাচ্ছি খুব আরামসে। মানে এই চাপাচাপি গাদাগাদি, মানুষের কোনো ভিড় নাই, খুব স্বস্তিতে যাচ্ছি এবার আমরা। বাড়াচ্ছে, এবার হচ্ছে যাত্রীর চাপ কম আছে, ট্রেনে যাত্রাও সুবিধা মনে হচ্ছে। আগের সাথে একটু কালোবাজারির সাইডটা একটু
ভালো হয়েছে আর কি, কমছে। স্বস্তিভাবে এরকম ট্রেনের শিডিউল এবং টিকিট যেন আমরা ভালোভাবে পাই, যেন আমরা আবার পুনরায় কর্মস্থলে আসতে পারি, এটা আমাদের সবার প্রত্যাশা। দর্শক, ট্রেন যাত্রার খবরের পর লঞ্চ যাত্রার খবর একটু জানবো। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি তার কাছে। রেদওয়ান, দুপুর তো গড়িয়ে গেল, সকাল থেকে এখন পর্যন্ত লঞ্চ যাত্রা কেমন দেখলেন, সার্বিক চিত্রটা একটু জানাবেন। ন্যান্সি, সকাল থেকে আমি যেমনটা জানাচ্ছিলাম যে এই সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল সেখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল, কিন্তু দুপুর গড়াতেই কিন্তু সেই ভিড় অনেকটাই কমে গেছে। এখন কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাদের যেটি জানিয়েছেন যে সকাল থেকে আজকের দিনে এখন পর্যন্ত প্রায় 42টিরও বেশি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গেছে, যার কারণে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কারণে কিন্তু সদরঘাট অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। সকালের তুলনায় যেরকম উপচে পড়া ভিড় ছিল সেটি এখন পর্যন্ত না, এবং পরবর্তী লঞ্চগুলো যেগুলো এখান থেকে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে সেটির সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 7টা। তো সন্ধ্যা 7টার আগে যেসব যাত্রীরা আসছেন তারা তাদের নিজেদের জায়গা নিয়ে নিচ্ছেন লঞ্চগুলোতে, সেই সাথে ক্যাবিনের যাত্রীরা তাদের রুম নিয়ে বুঝে নিচ্ছেন। এখন পর্যন্ত যারা সদরঘাটে এখন এই মুহূর্তে যারা আসছেন তারা কিন্তু এই ধরনের যাত্রীরাই মূলত আসছেন। সেই সাথে আমি গত ঘন্টার সংবাদে জানাচ্ছিলাম যে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে, তেমন নিরাপত্তা কিন্তু ঠিক টার্মিনালের বাহিরেও আমরা দেখতে পেরেছি। এখন পর্যন্ত যাত্রীরা বলছেন যে ওই কিছু কিছু আসলে ভাড়া নিয়ে বিভ্রাট থাকলেও, ভোগান্তি থাকলেও তারপরেও কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তেমন কোনো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু এখনো পাওয়া যায়নি এখন পর্যন্ত। সকালে দু একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখিয়েছি, এছাড়া কিন্তু আসলে নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন যাত্রীরা, এবং লঞ্চে যাত্রাটা তারা আসলে উপভোগ করেন একরকম। ঈদে লঞ্চের যাত্রাটা একটি বাড়তি আনন্দ দেয় যাত্রীদের মাঝে, এই জন্যই কিন্তু তারা বলছিলেন তাদের স্বস্তির কথা। ন্যান্সি, অবশ্যই সবাই স্বস্তিতে বাড়ি যাবে, আপনজনের কাছে যাবে, ঈদ পালন করবে, সেই কামনাই আমরা করি। রেদওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ। সড়ক পথে এখনো বাড়ি ফেরা মানুষের ঢল, তবে নির্বিঘ্ন আছে চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খাড়াজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে, ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে। তবে বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। অবশ্য বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকেই ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরেছেন। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 45,000 যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকা। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো 1000-1200 টাকা লিখা গতবার যাইতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা যাওয়া যাচ্ছে বগুড়া। সকালের দিকে গাড়ির চাপ ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। মোটরসাইকেলে করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। গত 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,07,00,000 টাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। পথের অবস্থা খুবই ভালো, আমরা যাইতেছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। লঞ্চেও বেড়েছে ভিড়, তবে স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে 20টি। জায়গা থেকে এখন আসছি, খুব সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নাই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য অন্য বছর হচ্ছে এবার পার্থক্য কি আসিয়া ফেরি পাচ্ছে, এটাই পার্থক্য। সড়কে ঈদ যাত্রার খবর জানবো আমাদের সহকর্মী আরেফিন শাকিলের কাছ থেকে। তিনি আছেন সায়দাবাদ বাস টার্মিনালে। আরেফিন, সড়ক পথে বাড়ি ফেরা মানুষের চাপ আপনি কেমন দেখছেন? বাস কি সময় মতো ছাড়ছে কিনা, আর বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেই অভিযোগের কতটা সত্যতা পেয়েছেন? খুব বেশি আসলে মানুষ মুক্তি পায়নি বাড়তি ভাড়া থেকে পেয়েছি, এবং স্বাভাবিকভাবেই আমি যে জায়গায় রয়েছি সেরকম অঞ্চলের যে কয়েকটা রুটের বাস চলাচল করছে তার বেশিরভাগ বাসের
যারা যাত্রী তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। তারা বলছেন স্বাভাবিক যে সময় যেখানে 100 টাকা ভাড়া হয় সেখানে প্রায় 120 থেকে 130 টাকা, কোথাও তার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যদি ছবিতে দেখাতে চাই, সকাল থেকে প্রচুর মানুষের ভিড় ছিল, যাত্রীদের একটা ভিড় ছিল, তবে দুপুর নাগাদ সেই ভিড় কিন্তু অনেকাংশেই কমে গেছে এবং যাত্রীরা বলছেন যে আসলে অনেক বিকাল নাগাদ আরেক দফা মানুষের উপচে পড়া ভিড় হতে পারে, যেহেতু অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসার কাজ শেষ করে আসলে শেষ রাতে বা সন্ধ্যার পরে তারা রওনা হবে। তবে এখন অর্থাৎ দুপুর নাগাদ কিন্তু খুব বেশি মানুষের অবস্থান নেই টার্মিনালগুলোতে। যারা এসেছেন তারা নির্বিঘ্নে একেবারে স্বস্তি নিয়ে ফিরছেন। তবে বাকি যে ভাড়া, সেই ভাড়ার কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি সেই বেশি ভাড়া নেওয়ার ক্ষেত্রে। তবে যারা বাসের যারা চালক কিংবা বাসের যারা কর্মচারী তারা বলছেন যে মূলত তাদের ফেরার পথে তাদের যে খরচ হয় সেই খরচের টাকাটাই মূলত যাওয়ার পথে তারা নিয়ে নেন এবং অর্থাৎ আসার পথে ফেরার পথে যে গন্তব্যে যাচ্ছেন সেই গন্তব্য থেকে ফেরার পথে তারা যে জ্বালানি খরচ, সেই জ্বালানি খরচটার কারণেই মূলত নির্ধারিত যে ভাড়া তার থেকে 20 থেকে 30 টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও খুব বেশি মনিটরিংয়ের ব্যবস্থা আমরা দেখিনি এবং বলা হচ্ছিল যে এই যারা বাড়তি ভাড়া নেবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আসলে 2 ঘন্টা আমরা এখানে অবস্থান করছি, খুব বেশি এই মনিটরিংয়ের বা তদারকির কোনো ধরনের চিত্র আমাদের চোখে পড়ে। আরফিন, আপনাকে ধন্যবাদ। কোনো দুর্নীতি প্রশ্রয় না দেওয়ার পদক্ষেপের কারণেই মানুষ স্বস্তি নিয়ে বাড়ি যেতে পারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কমলাপুর স্টেশনে পরিদর্শনে এই কথা বলেন তিনি। পরে সদরঘাট পরিদর্শনে গিয়ে বলেন 10 লক্ষ মানুষ এবার নির্বিঘ্নে লঞ্চে যাতায়াত করছে। দাবি করেন এবার লঞ্চে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ নেই। তারপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে বলেন নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো শঙ্কা নেই। অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। কোনো রকমের দুর্নীতি এখানে কোনো রকমের প্রশ্রয় দেব না। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয়। জনপ্রিয়তা কমাতে এবং বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিএনপির জনপ্রিয়তা কমলে গণতন্ত্র বিরোধীদের ফায়দা লুটতে সুবিধা হয়। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় তিনি ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা ব্যক্ত করেন। বলেন দেশের বর্তমান অবস্থায় নির্বাচন জরুরি। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের। মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের শত্রুকে ভারতবর্ষে বসিয়ে রেখে নির্বাচন পেছালে সংকট আরও গভীর হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে উল্লেখ করেন মির্জা ফখরুল এবং তিনি বলেন নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের শক্তি এক নয়। আমরা যে 2-3 বার তার কাছে গেছি, দেখা করেছি, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি, যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন। 1 দশক পর পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন তুলনামূলক ভালো। ঈদের পর এপ্রিলেই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার সময় এখনো চূড়ান্ত হয়নি। নেতারা জানাচ্ছেন তার ফিরে আসার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নানা সমীকরণ। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পর থেকে ছেলে তারেক রহমানের বাসায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই চলছে চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ। আগের চেয়ে তিনি ভালো আছেন বলে জানান চিকিৎসকরা।
প্রায় 10 বছর পর এবার নিজের পুত্র, 2 পুত্রবধূ, নাতনিদের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ মিলল 79 বছর বয়সী এই রাজনীতিকের। এর আগে 2015 সালে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। সেক্ষেত্রেও সময়ের ব্যবধান ছিল 8 বছর। মা বছরের পর বছর তার সন্তানের মুখ দেখতে পারেননি, সন্তান দেখছেন মা মৃত্যু শয্যায় শায়িত, হাতটা ধরে মাকে সান্ত্বনা দেওয়ার স্কোপ ছিল না। আজকে সেই মা এবং সন্তান এক পাশে আছেন, একসাথে আছেন। সবার জানার আগ্রহ কবে দেশে ফিরবেন খালেদা জিয়া ও তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারা আশা করেন শীর্ষ নেত্রী এপ্রিলে ফিরে আসবেন দেশে। এদেশের সবচাইতে নির্যাতিত রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অবশ্যই খুব শিগগির ফিরে আসবেন। তার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে মাশাআল্লাহ অনেক ভালো। তিনি হয়তো আগামী মাসে দিকে ফেরত আসবেন বলে আমরা জানতে পেরেছি, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ নেই। ডাক্তাররা ক্লিয়ারেন্স দিলে উনি চলে আসবেন এবং উনি স্বাভাবিকভাবে, উনি তো বাইরে থাকার মানুষ না, ওনাকে এমন দুর্যোগের সময়ও বিভিন্ন নেতারা পালিয়ে গেছেন দেশ ছেড়ে, বেগম খালেদা জিয়া মাটি ছেড়ে দেশ ছেড়ে যায়নি। যত তাড়াতাড়ি পারবেন উনি চলে আসবেন, উনি খুব বাইরে থাকার মানুষ উনি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়েও তুমুল আগ্রহ নেতাকর্মীদের। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই আইনিভাবে মোকাবেলার পক্ষে তারেক রহমান। জরুরি অবস্থার সময় দায়েরকৃত প্রায় প্রত্যেকটা মামলাই মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছেন এবং এই মামলাগুলা সেই জরুরি অবস্থার সময় স্টে করা ছিল। পরবর্তীতে 5টা মামলায় ওনার কনভিকশন হয়েছিল। ইতিমধ্যে 4টি মামলাতেই তিনি বেকসুর খালাস পেয়েছেন। গুঞ্জন আছে খালেদা জিয়ার মাসখানেক পরেই ফিরতে পারেন তারেক রহমান, যদিও নেতারা বলছেন তার দেশে ফেরার সময় নির্ভর করছে অনেক কিছুর উপর। তারেক রহমান সাহেব ওনার প্যারাম আসার পরবর্তী একটা সময়ে, একটা সুনির্দিষ্ট সময়ে ফিরে আসবে। ওনার পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করে নাই শাহরিয়ার। তো সেই তারেক রহমান সাহেবের জন্য আজকে সারা জাতির মানুষ অত্যন্ত আবেগের সাথে অপেক্ষা করছে কখন আসবেন। 2008 সাল থেকে লন্ডনে অবস্থান করছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই দিনে প্রতিটি ঘরে ঘরেই যেন ছড়িয়ে যায় ঈদের আনন্দ। তবে সেই আনন্দের বদলে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের নিহতদের পরিবারে। প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান। সম্মিলিত কণ্ঠে একটাই দাবি, পরিবারগুলোর প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। ঈদের সময় অথচ নেই সন্তান, ফিরবেও না কখনো। তাই পুরনো দিনের স্মৃতিসঙ্গী মেলান্দহের আবুজর শেখের মায়ের। গেল 17 জুলাই রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারায় আবুজর। ভাইকে ছাড়া প্রথম ঈদ কাটবে সহোদরদের। আমার কিছু নাই, আমার বাবার বন্ধু বান্ধবরা ঘুরে, আমি আমার বাবার মুখ দেখলে। ঈদের দিনে আমরা 2 ভাই মিলে 3 ভাই মিলে একসাথে নামাজ পড়তে যাইতাম। সকালবেলা ওরে টানতাম, ওর নামাজ পড়তে যেতাম। মা বলতো নিয়ে যাও, ওরে নিয়ে যাও। আমাদের ঈদ বলতে কিছু নাই। আমার একটা ভাই চলে গেছে, আমার একটা হাত চলে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন সদরের ফারুক হোসেন। গেল 20 জুলাই সাভারে পুলিশের গুলিতে মারা যান তিনি। নিষ্পাপ শিশু দুটির চোখ যেন এখনো বাবাকে খুঁজে ফেরে। ঈদ আনন্দের চেয়ে বেদনায় বেশি পরিবারটিতে। আব্বা ঈদের আগের দিন আসতো, আমরা আমাদেরকে অনেক আদর করতো, আপেল কমলা নিয়ে আসতো, আমরা খাইতাম। বা আমাকে ঘুরতে নিয়ে যেত। এখন তো বাবা নেই, এখন কে নিয়ে যাবে? গণঅভ্যুত্থানে নিহত জামালপুরের অন্যান্য পরিবারগুলোর অবস্থা এখন এমনই। ঈদ আনন্দ নেই কারো, সবার একটাই দাবি, হত্যার বিচার। আপনাদের কি বলবো, বলার মতো আমার কিছু নাই। বাসা বাইরে 3000 টাকা পাঠাইছিল, এই ছেলে মেয়ের নিয়ে কিছু কেনাকাটা করলো। আমার দেশ বাবা দেশের জীবন দিচ্ছে, বাবা আন্দোলন গেছিল, মরছে। বাবার 3টা গুলি করছিল, 2টা গুলি করছে বুকের মধ্যে, আর গুলি করছে মাথাত। সরকারের নির্দেশনা অনুযায়ী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে প্রশাসন। আহত এবং শহীদদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি। আনন্দময়ী করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রীর প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে জামালপুরের প্রাণ হারিয়েছে 17 জন, আহত শতাধিক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রাজধানীর মাংসের বাজারে উত্তাপ বেড়েছে।
গরু ও খাসির মাংসের পাশাপাশি মুরগির মাংসের দামও বেড়েছে। ক্রেতারা বলছেন প্রতি ঈদের আগে বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে থাকেন ব্যবসায়ীরা। এবারও তার ব্যত্যয় হয়নি, দাম কিছুটা বেড়েছে। ডিমের দরও ঊর্ধ্বমুখী, 40 টাকার আশেপাশেই বিক্রি গাজর, টমেটো। তবে লেবুর হালি ও শসার কেজি শতকের ঘরে। শেষ মুহূর্তের কেনাকাটা সারতে এখন মাংস এবং সালাদ জাতীয় সামগ্রীর দোকানে ভিড় বেড়েছে, তৈরি হয়েছে বাড়তি চাহিদা। আর এই সুযোগে গরু আর খাসির মাংসের দাম কিছুটা চড়েছে। রাজধানীর বড় বাজারগুলোতে গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে মিলছে 800 টাকায়, খাসির মাংস 1200 টাকা। কিছু করার নেই, এখন খাইতে হলে নিতে হবে। যে সব জায়গায় একই রকম। ঈদের আগের দিন তো 50 টাকা বেশি রাখবে। 50 টাকা খেতে পারছে, ঈদের পরে দাম কমে যাবো। গরুর দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, যারা মালটা পৌঁছাতে অগৈধ বোনাস দাম লাগা, টারেকলা বিতরণ দাম লাগা, আবার যারা স্টাফ আছে অগ দাম লাগা। নিয়ন্ত্রণের বাইরে না গেলেও দাম বৃদ্ধির তালিকায় আছে সব জাতের মুরগি। কেজিতে 30 টাকা বেড়ে 1 কেজি ব্রয়লার মিলছে 230 টাকায়, আর সোনালির জন্য গুনতে হবে 340 টাকা। আর মাঝারি আকারের 1 কেজি দেশি মুরগির জন্য দিতে হবে 700 টাকার বেশি। এমনি তো 650 টাকা ওরাই রাখে, এখন তো 70 টাকা 80 টাকা এরকম চায়, আবার 700 টাকাও চায় অনেকে। কেজিতে 210-15 আসছিল, এটা হট করে বাইরে গেছে, 15-10 টাকা 20 টাকা বাইরে গেছে। মুরগির দাম বাড়ে না, গাড়ি বাড়াতে পারছে। ঈদের খাবার তালিকায় একটা বড় অনুষঙ্গ সালাদ সামগ্রী, তাই সাধ্যমতো সবাই কেনেন শসা, লেবু, টমেটো, গাজর সহ সালাদ জাতীয় পণ্য। সহনীয় আছে টমেটো আর গাজরের দাম, মিলছে 30 থেকে 40 টাকা কেজির মধ্যে। কিন্তু লেবুর দাম যেন নাগালের বাইরে। মাঝারি মানের এক হালি লেবুর জন্য দিতে হবে 100 টাকার বেশি, আর ভালো মানের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে 150 টাকা। 100 টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না শসা। এগুলোর দাম আকাশচম্বী। যেরকম মনে করেন যে শসাটা হচ্ছে 100 থেকে 120 টাকা, সকালে আরও দাম বেশি গেছে, ক্রাইসিস অ্যাভেলেবেল নাই এই জন্য। আর আপনার লেবু তো ধরাই যায় না, বড় লেবুটা 40 টাকা থেকে 50 টাকা পার পিস, কেজি পরে পিস পরে যা 40, হালি 160। টমেটো অনেক সস্তা, আমরা 30 টাকা 25 টাকা কেজি বেচি। ভিআইপি টমেটো যেটা ভালো একবার 1 নাম্বার, এটা বেশি 40। লেবুই পাই না, লেবু মনে করেন এই যে এডিতে তো রস হয় না, রসওয়ালা লেবু সেদিন নিয়েছিলাম 180 টাকা আলি, আজকে তো এই লেবু নাই। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর গত দুদিনের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। ডজনে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের সাথে মিল রেখে ঢাকায় ঈদ উদযাপন করেছে হাজার খানেক মানুষ। পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে 3টি জামাতে নামাজ আদায় করেছেন তারা। মুসলিম উম্মাহ বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এই ঈদ জামাতের আয়োজন করা হয়। প্রথা ভেঙে সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উদযাপন। ঈদের নামাজ আদায়ে সকাল থেকেই পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে একে একে আসতে শুরু করেন কয়েকশো নারী পুরুষ। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এতে অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ। মুসল্লিদের দাবি, ধর্মীয় বিধান মেনেই ঈদ পালন করছেন তারা। কোনোদিন একই দিন যে চাঁদ দেখা যাবে না একসাথে, কারণ পৃথিবী গোল, এটা কি করে দেখবেন? কিন্তু চাঁদ দুনিয়াতে এসেছে, চাঁদের জন্ম হয়েছে, এইটা হলো আসল কথা। কোরআনে আছে যে তোমরা এই মুনটা হচ্ছে সময় গণনার জন্য, তো সময় গণনা তো ম্যাথমেটিক্যাল থিং, তো সেটা না করলে তো হবে না সময় গণনা। কোনো মুসলিম ভাই যদি সাক্ষ্য দেয় যে চাঁদ দেখা গেছে, তাহলে আমাদের জন্য সেটা মানা উচিত। পুরো বিশ্বের চাঁদ একটি, এই চাঁদ 2 দিনে দেখার উপায় নেই, এমন দাবি করে বিশ্বের সব দেশের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপনের আহ্বান তাদের। বলা হয় নাই কোন দেশ, কোন গ্রাম, কোন মহল্লা, এটা বলা হয় নাই। চাঁদের সাক্ষ্য পাইলেই রোজা শুরু করতে বলা হয়েছে। পঞ্চগড়ে চাঁদ দেখা গেছে, এটা যদি ধরতে পারি, খাগড়াছড়ি দেখা গেছে, এটা যদি ধরতে পারি, তো জাপানে চাঁদ উঠলে ধরতে পারবো না কেন? নতুন চাঁদ বিশ্বে একমাত্র 1 মাসে একবার উঠবে, 2 দিন উঠবে না। বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ অনুসরণের জন্য সরকারকে স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয় মুসলিম উম্মাহ বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ ও মানিক নামে 2 জনকে মৃত ঘোষণা করে। পূর্বশত্রুতার জের ধরে এই হামলা বলছেন আহতরা, আর এমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি নিহতর স্বজনরা।
সন্তানকে হারিয়ে বারবার মুছা যাচ্ছিলেন নিহত আব্দুল্লাহর মা। বোন, স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। একই অবস্থা নিহত মানিকের স্বজনদেরও। শনিবার গভীর রাতে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বালুমহল থেকে প্রাইভেট কার যোগে ফেরার পথে বাকুলি অ্যাক্সেস রোডে দুর্বৃত্তের ব্রাশফায়ারে নিহত হন এই দুজন। এদের মধ্যে মানিকের বাড়ি হাটহাজারী এবং আব্দুল্লাহর বাড়ি কক্সবাজার। গাড়ি চলার ভিতরে কেন বন্দুক চলে, কেন গুলি চলে, এটা কি যুদ্ধ চলে? তার তো অনেক সূত্র আছে, নামটা বলার মতো না। আমাদের বাইকে যে মারছে আমরা ওর বিচার চাই, আমরা ওরে দেখতে চাই ও কিরকম মানুষ আমরা দেখতে চাই। আমার মায়ের বুক কালি গেছে, আমার একটা ভাই, আমার আর কেউ নাই পৃথিবীতে, আর কেউ নাই, শুধু আমার একটা ভাই। এই ঘটনায় আহত হন সরওয়ার, হৃদয় ও রবিন নামে আরও 3 জন। তাদের অভিযোগ 10 থেকে 12টি মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাতের সহযোগীরা সরওয়ারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের। ভাইকে মেরে ফেলবে, সরওয়ার ভাই উনিকে মারার জন্য আসছে, ফুল প্রিপারেশন নিয়ে আসছে, বাট ওরা প্রায় 100-200 রাউন্ডের উপর গুলি করছে আমাদের গাড়ির উপরে। আমাদেরকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমাদেরকে দূরাইছে ওরা। বরিন্না যে সাজ্জাদ আছে যে ওনার সাথে মনে হয় এনটিআ ছিল আগে, এগুলো নিয়ে আর কি। আর ওই যে 8 মার্ডার সাজ্জাদ বলে যে ওরা এগুলো করতেছে আর কি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওরা হয়তো মানে আরো বড় ধরনের ক্ষতি করার ছিল, টার্গেট ছিল। পুলিশ থাকাতে হয়তো ক্ষয়ক্ষতি একটু কম হয়েছে। ওরা কিন্তু সার্ভারের কথা বলেছে, কিন্তু কি জন্য এই ঘটনা ঘটেছে এটা আসলে এখনো কনফার্ম নাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 11 জনকে। পুলিশ জানায়, গতরাতে নগরীর আরামবাগ মসজিদের অপর পাশে একটি ভবনে লাবলু ওরফে কালা লাবলু বাহিনী সন্ত্রাসীরা গোপন বৈঠক করেছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 সদস্য ও 2 সন্ত্রাসী আহত হয়। গ্রেফতার করা হয় লাবলু সহ 11 জনকে। অভিযানে 5টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির প্রকৃত তথ্য প্রকাশ করছে না জান্তা সরকার। শনিবার সবশেষ 1600 মানুষের মৃত্যু তথ্য দিলেও এরপর আর তা হালনাগাদ করা হয়নি। বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকটে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। তাই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের পরও সান রাজ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। অন্যদিকে থাইল্যান্ডে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে 17 জনের মরদেহ। মেয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে জীবিত পাওয়ার সম্ভাবনা। থাইল্যান্ডের ব্যাংককে গত 2 দিন ধরে অপেক্ষার প্রহর গোনা এই মায়ের আর্তনাদ থামাবে সাধ্যকার। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর সামনে তার মতো আরও অনেক স্বজনই অপেক্ষার প্রহর গুনছেন। এখনও যারা নিখোঁজ তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারপরও ভারী যন্ত্রপাতি ব্যবহারের আগে প্রাণের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনও কেউ জীবিত আছে কিনা সেটি খোঁজার চেষ্টা করছি। ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর আগে আমাদের লক্ষ্য জীবিতদের খুঁজে বের করে উদ্ধার করা। তাদের সন্ধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের মান্দালায়ের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্যাটেলাইট ইমেজেই স্পষ্ট কতটা বিধ্বংসী ছিল 7.7 মাত্রার ভূমিকম্পটি। ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। এর মধ্যেই জরুরি চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ সংকটের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। উদ্ধার কাজে যোগ দিয়েছে চীন, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। রাজধানী নেইপিদো সহ বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিয়ানমারের প্রায় সব অঞ্চল, ফলে ব্যাহত হচ্ছে তৎপরতা। ক্ষতিগ্রস্ত ও হেলে পড়া অনেক ভবনের কারণে ঝুঁকির মধ্যেই বসবাস করছেন হাজার হাজার মানুষ। ফাটল ধরা সড়কগুলো যেন মৃত্যুকূপ, কোথাও কোথাও বিস্তৃতি 1 মিটার পর্যন্ত। বিদ্যুৎ, পানি ও নেটওয়ার্ক সংকট কাজ কঠিন করে তুলেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আন্তর্জাতিক উদ্ধারকারী দল। আমরা প্রায় 10 লাখ মানুষের জন্য খাবার, ওষুধ সংগ্রহ করেছি।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে খুব বেশি তথ্য দিচ্ছে না জান্তা সরকার। ভয়াবহ এই দুর্যোগের পরও শান রাজ্যের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীর অবশ্য সংকটময় পরিস্থিতিতে 2 সপ্তাহের জন্য অস্ত্রবিরতিতে আগ্রহের কথা জানিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।